আমরা মাত্র 10.5 মাস সময় পেয়েছি। এই 10.5 মাসের মধ্যে আমরা প্রমাণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে হয়। এবং ইনশাআল্লাহ যখন আমরা এই নগরের দায়িত্ব পাবো, ইনশাআল্লাহ ঢাকার 55 বছরে যে বঞ্চনা, যে জুলুমতন্ত্র, যে দুর্নীতি, রাহাজানির মাধ্যমে এই ঢাকার অবারিত সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আমরা এক মেয়াদের মধ্যে ঢাকার চেহারা পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। যদি আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি, জানি সকলের জন্য দোয়া করে আমি নিজে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, একটা নাম আবু সাদিক কায়েম। সর্বপ্রথম জুলাই যোদ্ধা হয়ে আত্মপ্রকাশ, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি, এরপর ডাকসু ভিপি, এরপরে কি, এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী। তো গতকালকে রমনা জোনে বিশিষ্ট জনদের নিয়ে একটা মেজবানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিশেষ অতিথি হিসেবে ডাকসু ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হলো যে সাদিক কায়েম বলছে যে 10.5 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র পাল্টে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবর্জনা হয়েছিল সেটা এখন ইউরোপ আমেরিকার মতো করে দিয়েছে 10.5 মাসে। আপনারা যদি আমাকে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের এই নগরের দায়িত্ব দেন, তাহলে ইনশাল্লাহ এই নগরকেও পাল্টে দেব। জি দর্শক, আবু সাদিক কায়েম এই ছেলেটা এই ছেলেটাকে থামানোর কেউ নেই, একে থামাতে পারবে না। এর উত্থান শুরু হয়েছে এবং কোন জায়গায় গিয়ে যে ঠেকবে এবং ভবিষ্যতে সে দেশের জন্য এবং সে নিজেও বড় কিছু একটা হবে, আমরা সেটা বুঝতে পারতেছি। তো দর্শক, সাদিক কায়েম ওই অনুষ্ঠানে আরও কি বলেছে সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের প্রতি অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা সাদিক কায়েমের সেই অনুষ্ঠানের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কিছু দেশে যাওয়ার আমাকে সুযোগ দিয়েছেন। সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়নের ইনভাইটেশন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছি এবং ইউকেতে বিশ্বের যে প্রমিনেন্ট ইউনিভার্সিটিগুলো আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, সোয়াস থেকে শুরু করে ইউকের যে প্রমিনেন্ট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে। এর আগে চায়না সরকারের আমন্ত্রণে চায়নার 3টা সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে। চায়নার রাজধানী বেইজিং, সিংহুয়া, বেইজিং, এর পাশাপাশি হচ্ছে আরও 2টা সিটিতে আমি গিয়েছিলাম। তো এই সিটিতে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশে অবারিত সম্ভাবনা আছে, কিন্তু আমাদের এই বাংলাদেশের দক্ষ নেতৃত্বের অভাব। এখানে যদি আমরা দক্ষ নেতৃত্ব আমরা যদি নির্বাচিত করতে পারি, আমাদের নেতা যদি অনেস্ট হয় এবং তার যদি ভিশন থাকে, তাহলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের ঢাকা শহরের কথা যদি বলি, এখানকার যে ক্রাইসিসগুলো আছে এই ক্রাইসিসগুলো চায়নাও ফেস করছে, কিন্তু তারা গত 10 থেকে 15 বছরের মধ্যে তাদের পাবলিক ট্রান্সপোর্ট, তাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের ড্রেনেজ সিস্টেম, তাদের এডুকেশন পলিসি, তাদের ওভারঅল সিটি প্ল্যান সব কিছু খুব চমৎকারভাবে তারা সলভ করতে পারছে। কিন্তু বাংলাদেশের 55 বছর জুড়ে একই সংকট আমরা কোনো ধরনের সলভ করতে পারতেছি না। দেখা যায় এখানে কোনো ধরনের ইকোসিস্টেম আমরা ডেভেলপ করতে পারি নাই, কোনো কাজের মধ্যে সমন্বয় নাই। তো এই সমন্বয়ের জন্য আমাদের দক্ষ নেতৃত্ব দরকার এবং যে নেতৃত্বের একই সাথে আমানতদারিত্ব থাকবে। আমাদের এই দেশে আমরা দেখতে পাই যারা নেতা তারা দেশপ্রেমের গল্প বলে, তারা সততার গল্প বলে, কিন্তু দেখা যায় তারা সবচেয়ে বড় বড় পুকুর চুরি করে। সেই কারণে এই নেতৃত্বের আমূল পরিবর্তন যদি আমরা করতে না পারি, তাহলে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। ঢাকার এই যে আমরা যদি নগরের যিনি নগর পিতা হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের যারা আমাদের কাউন্সিলর হবে, আমরা যদি সব ব্যক্তিকে নেতৃত্বে তাদেরকে আসীন করতে না পারি, তাদেরকে নির্বাচিত করতে না পারি, তাহলে ঢাকা শহরের চেহারা পরিবর্তন হবে না। তো আমি বিশ্বাস করি জুলাই বিপ্লব পরবর্তী এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কাদের নেতৃত্বের আমানতদারিতে আছে, কাদের প্রপার প্ল্যান আছে, কাদের দক্ষতা আছে এবং কারা তাদের ভিশন নিয়ে সত্যিকার অর্থে পরিবর্তন করতে পারে। আমরা যদি বলি জুলাই বিপ্লবের পরে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচনে আমাদের উপর শিক্ষার্থীরা তারা আস্থা রেখেছে এবং ডাকসুর ইতিহাসে আমরা যে পরিমাণ ভোট পেয়েছি, আমাদের প্যানেল যে পরিমাণ ভোট পেয়েছে, বাংলাদেশের ইতিহাসে এর আগে
কোনো প্যানেল এত ভোট পায় নাই। এবং আমরা নির্বাচিত হয়ে গত 10 মাসে আমরা যা কাজ করেছি, ডাকসুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছর ইতিহাসে এত কাজ কেউ করে নাই। আমরা দায়িত্ব নেওয়ার পরে অনেকে বলেছিল আমাদের কোনো এক্সপেরিয়েন্স নাই, আমরা পারবো না, আমাদের অধীনে নারীদের জন্য আমরা নিরাপদ ক্যাম্পাস গড়তে পারবো না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 10.5 মাসে আমরা প্রমাণ করেছি কিভাবে কাজ করতে হয়। প্রশাসনের অসহযোগিতা, বাজেট ঘাটতি, এই সব কিছুর পরও আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সংকট, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট। আপনাদের সন্তানরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যায় সুন্দর একটা পড়ার টেবিল পায় না, এক রুমে গাদাগাদি করে, এই যে আজকে আমরা যেখানে আছি এরকম রুমে 500 থেকে 600 স্টুডেন্টকে একসাথে থাকতে হতো। কোনো ধরনের রুম ছিল না, গণরুম শিক্ষার্থীদেরকে গণরুম গেস্ট রুমের মাধ্যমে শিক্ষার্থীদের সব ধরনের অধিকার হরণ করা হয়েছিল। আমরা দায়িত্ব নেওয়ার পরে এই ক্যাম্পাসে গণরুম গেস্ট রুম কাছে চিরতরে বন্ধ করে দিয়েছি এবং এই যে গণরুম সেটাকে আমরা রিডিং রুমে স্থাপন করেছি। এবং বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট যেন না থাকে, 841 কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীদের জন্য মোট 10টা হল নির্মাণ হবে। এবং চাইনা সরকারের সাথে আমরা কোলাবোরেশন করে নারী শিক্ষার্থীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণ কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। তো এই হলগুলো আশা করতেছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে হল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। এটা যদি হয় ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় আর কোনো আবাসন সংকট থাকবে না। একই সাথে আপনারা জানেন সেন্ট্রাল মসজিদ 65 বছরে এই মসজিদে কোনো সংস্কার হয় নাই। আমরা দায়িত্ব নিয়ে এই মসজিদে সংস্কার করেছি, প্রায় 3.5 কোটি টাকার কাজ করেছি। এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে বিভিন্নভাবে অসহযোগিতা করছে, এরপর আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এবং আমাদের পরিকল্পনা এই মসজিদকে একটা কালচারাল সেন্টারে রূপান্তর করা এবং এই মসজিদের মধ্যে সব ধরনের ফেসিলিটিস থাকবে। এটার জন্য প্রায় আমরা 400 কোটি টাকার ফান্ড নিয়ে এসেছি এবং এটা খুব দ্রুত আপনারা দৃশ্যমান দেখতে পাবেন। এর বাইরে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আপনারা জানেন 65 লক্ষ টাকা খরচ করে আমরা জিমনেশিয়াম তৈরি করেছি। বিশ্ববিদ্যালয়ে 105 বছরের ইতিহাসে সান্ধ্যকালীন বাস ছিল না। অনেক শিক্ষার্থীদের তাদের টিউশন থাকে, তাদের ক্লাস থাকে, আমরা রাত 9টা 8টা পর্যন্ত তাদের জন্য সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু করেছি, শনিবারের বাস সার্ভিস চালু করেছি। এরকম অসংখ্য কাজ আমরা ইতিমধ্যে কি কি কাজ করেছি সেটা তালিকা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন রিপোর্ট হয়েছে, সার্ভে হয়েছে, সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের 80 থেকে 85% শিক্ষার্থীরা তারা আমাদের কাজের উপর হ্যাপি এবং তারা মনে করে আমাদের লিডারশিপে স্টুডেন্টরা ক্যাম্পাসে তাদের পড়াশোনার পরিবেশ বেড়েছে এবং ক্যাম্পাসে ভায়োলেন্স লেভেল, মারামারি একদম শূন্যের কোটায় চলে এসেছে। তো এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আমরা মাত্র 10.5 মাস সময় পেয়েছি। এই 10.5 মাসের মধ্যে আমরা প্রমাণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে হয়। এবং ইনশাআল্লাহ যখন আমরা এই নগরের দায়িত্ব পাবো, ইনশাআল্লাহ ঢাকার 55 বছরে যে বঞ্চনা, যে জুলুমতন্ত্র, যে দুর্নীতি, রাহাজানির মাধ্যমে এই ঢাকার অবারিত সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আমরা এক মেয়াদের মধ্যে ঢাকার চেহারা পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের আব্দুল সাত্তার সুমন ভাই আপনাদের এই অঞ্চলের এই ওয়ার্ডের 19 নম্বর ওয়ার্ডের তিনি একজন সমাজসেবক, দীর্ঘদিন ধরে কাজ করতেছেন। তিনি আপনাদের সুখে দুঃখে অংশীদার ছিলেন। নেতা হচ্ছেন তিনি যিনি সবসময় জনতার কাতারে থাকেন। যখন করোনা মহামারী হয়েছিল আপনারা দেখতে পেয়েছেন সবাই কিন্তু যার যার মতো ঘরের মতো আবদ্ধ ছিল, কিন্তু আব্দুল সাত্তার সুমন প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়েছে, সিলিন্ডার নিয়ে, অক্সিজেন নিয়ে, মেডিসিন নিয়ে, খাবার নিয়ে। আব্দুল সাত্তার সুমন এবং তার টিম প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ওই সমস্ত যারা অসুস্থ ছিল তাদের জন্য, মহামারীতে যারা আক্রান্ত ছিল তাদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। এবং বিভিন্ন ধরনের এই এলাকায় যেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি না থাকে তার বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করেছে। তরুণদেরকে খেলাধুলার প্রতি তাদেরকে আকৃষ্ট করার জন্য এবং তাদেরকে সুস্থভাবে তৈরি করার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিক্রিয়েশনমূলক কাজ প্রতিনিয়ত আয়োজন করছে। এর বাইরেও আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট কাজের সাথে আব্দুল সাত্তার সুমন ভাইকে দেখতে পাচ্ছি। এইবার যে কুরবানিতে আমরা দেখতে পেয়েছি যারা এখানকার দুস্থরা আছে, অসহায় মানুষ আছে, তাদের মাঝে কোরবানির যে উপহার সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে এবং বিভিন্ন কাজের সে কাজও আমরা দেখতে পেয়েছি। তা আমরা বিশ্বাস করি আব্দুল সাত্তার সুমন ইনশাল্লাহ আগামীর এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের আপনাদের একজন প্রার্থী হবেন। তিনি হবেন জনতার প্রার্থী ইনশাল্লাহ। আপনারা কি আব্দুল সাত্তার সুমন ভাইয়ের উপর আস্থা রাখবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ আব্দুল সাত্তার সুমন ভাই এমন নেতা, তার হাতে যদি আপনি 100 কোটি টাকা দেন একটা পয়সা মেরে খাবেন ইনশাআল্লাহ। সে আমানতদারিতা আমাদের আছে ইনশাআল্লাহ। এবং আব্দুল সাত্তার সুমন কাউন্সিলর নির্বাচিত হয়ে তিনি আপনাদের নেতা হবেন না, তিনি আপনাদের সেবক হবেন ইনশাআল্লাহ।
তিনি সবসময় জনতার কাতারে থাকবেন ইনশাআল্লাহ। আব্দুল সাত্তার সুমনের হাতে আপনাদের জীবনের নিরাপত্তা থাকবে, যারা ব্যবসায়ী আছেন আপনাদের সম্পত্তির নিরাপত্তা থাকবে, আমার এখানে যারা মা বোনরা আছেন তাদের ইজ্জতের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা একটা ইনসাফের বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশে সৎ, দক্ষ, আদর্শ নেতৃত্ব যারা ইতিমধ্যে নিজেদের কাজের মাধ্যমে প্রমাণ করেছে, আব্দুল সাত্তার সুমনদের মতো নেতৃত্বকে আমরা বাছাই করবো ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং আমরা কথার চেয়ে, গলাবাজির চেয়ে আমরা কাজ দিয়ে প্রমাণ করবো ইনশাআল্লাহ। যেভাবে আমরা ডাকসুতে প্রমাণ করেছি এবং যেভাবে বিভিন্ন ছাত্র সংসদ এবং জুলাই বিপ্লব পরবর্তী আজ পর্যন্ত আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছি, আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান প্রমাণ করেছে কিভাবে জুলাই বিপ্লবকে ধারণ করতে হয়, কিভাবে শহীদদের আকাঙ্ক্ষার কথা বলতে হয়। জুলাই বিপ্লব নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিয়েছে, শহীদদেরকে নিয়ে স্মারক বের করেছে, ডকুমেন্টারি তৈরি করেছে এবং এই গণহত্যা, শিশু হত্যার চিত্রগুলো যেন সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে পারি, সেই জুলাই গণহত্যার চিত্রগুলো, স্মারকগুলো আরবিতে ট্রান্সলেট করেছে, ইংরেজিতে ট্রান্সলেট করে সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় সেগুলো পৌঁছে দিয়েছে। তো আমরা আশা রাখছি এই জুলাই বিপ্লবকে ধারণ করে আমরা আগামীর একটি সুন্দর ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অবশ্যই সামনের যেই স্থানীয় সরকার নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের সৎ, দক্ষ এবং আমানতদার যে প্রার্থীরা আছে তাদেরকে বাছাই করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আব্দুল সাত্তার সুমন সহ আমাদের সবার জন্য দোয়া চেয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সাদিক কায়েমের ভিডিওটা দেখলেন। তো সাদিক কায়েমের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। এবং সাদিক কায়েম যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার প্রার্থী হচ্ছে, আপনাদের কাছে কি মনে হয় সাদিক কায়েম কি বিপুল ভোটে বিজয়ী হতে পারবে কিনা? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।